আগামী বাজেটে কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই ভারত বাংলাদেশের সুসম্পর্ক নির্ধারিত হবে, জানালেন মির্জা ফখরুল। এবং উত্তরাঞ্চলের নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে আগামী বাজেটে বরাদ্দ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার চাঁদপুরে খোর্দ খাল পুনঃখনন শেষে আয়োজিত সমাবেশে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের 4 কোটি পরিবারের মায়েদের ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এর মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা করে সহায়তা দেয়া হবে, যাতে পরিবারে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। কৃষক কার্ড নিয়েও কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বাজেটে কৃষক ও ফ্যামিলি কার্ডের জন্য বাড়তি বরাদ্দ রাখা হবে, কারণ বর্তমান বাজেটে এসব কর্মসূচির জন্য কোনো বরাদ্দ ছিল না। বক্তব্যে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়েই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ এগিয়ে নেওয়া হবে। এ সময় খাল পুনঃখননের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, খাল খনন হলে কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং কৃষি উৎপাদন বাড়বে। দেশের 4 কোটি পরিবার রয়েছে। ধীরে ধীরে আমরা এই পরিবারের যারা মায়েরা আছে, গৃহিণীরা আছে, তাদেরকে আমরা ফ্যামিলি কার্ড এক এক করে পৌঁছে দিব এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা 2,500 টাকা করে প্রতি মাসে আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে সেই মায়েরা পরিবারের শিশুদের লেখাপড়া বলেন, স্বাস্থ্য বলেন, সবকিছু ঠিকভাবে যত্ন নিতে পারে। সামনে বাজেট আছে, এই বাজেটে আমরা ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রাখবো। এই খাল খনন এই অনুষ্ঠানে আসুন আমরা সকলে প্রতিজ্ঞা গ্রহণ করি। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কি প্রতিজ্ঞা? প্রতিজ্ঞা একটাই, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। এর আগে চাঁদপুর যাওয়ার পথে দুপুরে কুমিল্লার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ ঘোষণা করা হবে। একই সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়েও আশ্বাস দেন তিনি। জানান, বিএনপি ক্ষমতা এলে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করে। বিগত সরকারের দুর্নীতি ও অর্থ লোপাটের কারণেই অর্থনীতি চাপে রয়েছে জানিয়ে সংকট কাটিয়ে উঠতে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান সরকার প্রধান। এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাআল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে। আপনাদের একটি দাবি হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো এবং সবকিছু বিবেচনা করে আমরা উদ্যোগ গ্রহণের চেষ্টা করব। যত দ্রুত সম্ভব এই বিষয়টি আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার জন্য। ধৈর্য ধরতে হবে। বিগত 17 বছর যে স্বৈরাচার ছিল, এই স্বৈরাচার যেমন দেশের মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, মানুষকে গুলি করে হত্যা করেছে, মানুষকে গুলি করে জখম করেছে, একই সাথে এই দেশের মানুষের অর্থ সম্পদ তারা বিদেশে লুটপাট করে পাচার করেছে। জানেন তো নাকি? ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে কিনা তা ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই প্রমাণিত হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এবছর চুক্তি শেষে এটি নবায়নে ভারতকেই এগিয়ে আসতে হবে। তবে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই ফারাক্কা ব্যারেজ চুক্তি নবায়ন করা হবে বলে জানান তিনি। বর্তমান সরকারের পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। শনিবার ফারাক্কা লং মার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে, সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি। সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। বাংলাদেশের স্বার্থ
বিনষ্ট করে আমরা কখনোই কোনো চুক্তি কাউকে করতে দেব না, এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেইটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। এদিকে একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়েছে। সে দেশের অনেক রাজনীতিবিদ ব্যারাজ ভেঙে দেওয়ারও দাবি তুলেছেন। বিহারের বর্তমান সরকারের আগে সরকার নীতিশ কুমারের সরকার, তিনি বলেছেন ফারাক্কা বাঁধ ভেঙে দাও। ভারতের ভিতর থেকে বলা হয়েছে। এটা শুধু বাংলাদেশের উপর বিরূপ প্রভাব ফেলছে না, ক্ষতি করছে না, এটা ভারতকেও প্রভাবিত করছে, বিরূপ প্রভাব করছে। বিহার ডুবে যাচ্ছে, অসময়ে বন্যা হচ্ছে, একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। নীতিশ কুমার, তাকে স্পষ্টভাবে তার সেই বক্তব্য আপনারা এখনই ইউটিউবে বা বিভিন্ন জায়গায় দেখবেন। সরকার ঢাকা ও চট্টগ্রামের বাইরে উত্তরাঞ্চলের নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। শনিবার রাজধানীর এফডিসিতে বাজেট মূল্যস্ফীতি চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে একথা জানান তিনি। সরকার একটি ধ্বংসপ্রাপ্ত ভঙ্গুর অর্থনীতি পেয়েছে জানিয়ে তিনি বলেন, এরপরও ঘুরে দাঁড়াতে চেষ্টা করা হচ্ছে। জানান, বিদ্যুৎসহ বিভিন্ন খাতের অলিগার্কিক ব্যবস্থাপনা ভাঙতে চেষ্টা করে যাচ্ছে সরকার। এছাড়া অর্থনীতি নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে বন্ধ শিল্প কলকারখানা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া অর্থনৈতিক কৌশলের অংশ হিসেবে সরকার অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় বলেও জানান তিনি। এ সময় দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দেন তিনি। দেশের আইনশৃঙ্খলা ঠিক রাখা শুধু পুলিশের একার কাজ নয়, এতে দেশের সাধারণ মানুষদেরও সহযোগিতা করতে হবে বলে মন্তব্য করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শনিবার দুপুরে রাজধানীর পল্লবীতে ওপেন হাউস ডের অনুষ্ঠানে একথা বলেন তিনি। গত 17 বছর পুলিশকে ব্যবহার করে এই বাহিনীর বদনাম কামানো হয়েছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। এ সময় মাদক কারবারিদের উৎপাদন এবং আমদানি গোড়া থেকে বন্ধ করার আহ্বান জানান আমিনুল হক। যে আপনি চাঁদাবাজি করে, দখলদারি করে, মাদক ব্যবসায়ী হয়ে দলের নাম লাগিয়ে কোনো প্রকার সুযোগ পাবেন, আপনি গেলে বোকা রাজ্যে বাস করছে। আমি আবারও বলছি, কোনো প্রকার কোনো অন্যায় কাজের সাথে জড়িত হয় কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সবার আগে সেই মানুষগুলোকে, সেই অন্যায়কারীদেরকে বেঁধে তাদেরকে আইনের আওতায় তুলে দিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বর্তমানে এসেও যদি আপনি ওই 17 বছরের ইতিহাসে যদি একই কাজে লিপ্ত হন, আপনাকে কিন্তু ওই 17 বছর হয়তো বা ওই বাহিনী আপনাদেরকে সহযোগিতা করেছিল, যারা বিগত সময় অন্যায় করেছে, যারা ওই বিগত সময়ে জোর করে ক্ষমতায় বসেছিল, তারা কিন্তু সাধারণ মানুষের কাছে গিয়ে প্রভাব বিস্তার করেছে। দেশের 3 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। এছাড়া অপর একটি লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশের সব বিভাগে ঝড় বৃষ্টির প্রবণতা রয়েছে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করে সবাই বাঙালি না। এই মানচিত্রের মধ্যে বসবাসকারীদের মধ্যে সাঁওতাল, মোরা, হাজং, চাকমা, মারমা সহ অনেক জনগোষ্ঠী আছে বলে মন্তব্য করেছেন
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন আয়োজিত বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলন মেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। এই মানচিত্রের মধ্যে বসবাস করে বাঙালি সবচেয়ে বড় গোষ্ঠী, তারপরে সাঁওতাল, মোরাং, হাজাং, তারপরে হচ্ছিল গারো, চাকমা, মারমা, অনেকটি গোষ্ঠী আছে। এটা দিয়েই হলো বাংলাদেশ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরে তখনকার নেতা বলেছিল সব বাঙালি হয়ে যাও, যার ফলশ্রুতিতে আজকে আমরা পার্বত্য চট্টগ্রামের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল এবং সেই অশান্তি এখনো বিরাজমান। ঠিক সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলল যে এই বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের মধ্যে যারা বসবাস করে সবাই বাংলাদেশী। শুধু বিশেষ দিবসগুলোতে সীমাবদ্ধ না থেকে সারা বছর নিয়মিত সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। সকালে জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। বলেন, আজকের দিনে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়। শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে খেলার মাঠে নিয়ে আসতে পারলেই একটি সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ সময় জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন সহ অনেকে। 3 দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 18 মে। ভারতীয় রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের নতুন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের পাথর আমদানিকারকরা। এর প্রভাব পড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তর চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে। এতে একদিকে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বন্দরে কর্মরত প্রায় 8,000 শ্রমিক বেকার হয়ে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আতিক ইসলাম শিকর পাঠানো তথ্য ও চিত্রে জাওয়াদ অন্তুর ডেস্ক রিপোর্ট। একসময়ের কর্মচাঞ্চল্যে ভরা সোনা মসজিদ স্থলবন্দর এখন প্রায় শুনশান। পাথরবাহী ট্রাকের আনাগোনা বন্ধ থাকায় কমে গেছে বন্দরের কর্মব্যস্ততা। ভারতের মহিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন পাথর আমদানিতে টন প্রতি অ্যাসেসমেন্ট ভ্যালু $13 থেকে বাড়িয়ে $15 নির্ধারণ করায় গত 1 মে থেকে পাথর আমদানি বন্ধ রেখেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে বন্দরে কমেছে কর্মচাঞ্চল্য। ব্যবসায়ীদের শঙ্কা, বাড়তি শুল্ক মূল্যে পাথর আমদানি করলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে তাদের। অভিযোগ, আমদানি করা পাথরের 20 থেকে 30% থাকে নিম্নমানের। উচ্চ মূল্য যাকে বলে, এই মূল্যের কারণে এখানকার একটা পার্টিও এখন নাই, সব অন্য বর্ডারে চলে গেছে। আমরা $13,000 দিয়ে আগে এলসি দিতাম, এখন ইন্ডিয়া $15,000 ছাড়া এলসি নেবে না। আমরা যদি পাথর না ঢুকাতে পারি তাহলে আমাদের যে ব্যবসা সেটা অনেক ঘাটতি হবে। এদিকে এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় রয়েছেন শ্রমিকরা। কর্মহীন হয়ে পড়েছেন প্রায় 8,000 শ্রমিক ও ট্রাক চালক। আমরা আগে 100 লেবার কাজ করতাম, এখন স্কুল আসার পর 100 জায়গাতে ধরেন 6-7 জন আছি। আগে ধরেন আমরা গাড়ি আনলোড করে আসি, লোড পাইছি। এখন বর্তমান 4 দিন বেশি থাকি অ্যাক্টিভ হচ্ছে না। এই কয়দিন থেকে 2 মে থেকে পাথর বন্ধ হয়ে গেছে, আমরা সংসার চালা কঠিন হয়ে গেছে। অন্যদিকে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে রাজস্ব আদায়েও বড় ধরনের ধস নামতে পারে। $13 যাতে নির্ধারণ থাকে এবং দুই দেশের সমঝোতায় ইম্পোর্টার এক্সপোর্টার সহ উচ্চ মহলে উচ্চ কর্মকর্তা সহ আমাদের দুই দেশের আলোচনা সাপেক্ষে একটা ট্যারিফ নির্ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, এরই মধ্যে খৈল, ভুট্টা, কসমেটিক্স সহ অন্যান্য পণ্যের আমদানি সীমিত পরিসরে অব্যাহত রয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক 10 বাংলাদেশিকে হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়। সকালে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার 1120 এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃতদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। বিজিবির দায়ের করা মামলা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করলে মেঘালয় পুলিশ তাদের আটক করে। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়। মামলাটি দায়ের করেন ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবির কোম্পানি তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির 11 সদস্যের অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ 12 জন সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তার যৌথ উদ্যোগে আবেদনটি দায়ের করা হয়। এর আগে গত 7 এপ্রিল অ্যাডহক কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তখন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়। এদিকে হাইকোর্টের কাছে গত 7 এপ্রিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করার আবেদন করেছেন রিটকারীরা। একই সঙ্গে চূড়ান্ত শুনানিতে নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করার প্রার্থনাও জানিয়েছেন তারা। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উপস্থাপন করার কথা রয়েছে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে নাম লিখাতে যাচ্ছেন জোসে মরিনিও। সবকিছু ঠিক থাকলে লস ব্ল্যাঙ্কোসের বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার স্থলাভিষিক্ত হবেন মরিনিও। বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, মরিনিওকে বেছে নেওয়াই এখন সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছে ক্লাবটি। সম্প্রতি খেলোয়াড়দের অভ্যন্তরীণ কোন্দল এবং ওভিয়েদোর বিপক্ষে ম্যাচের পর আরবেলোয়ার বিরুদ্ধে কিলিয়ান এমবাপ্পের বিস্ফোরক প্রতিক্রিয়া এই সিদ্ধান্তকে ত্বরান্বিত করেছে। কিছুদিন আগেও মৌরিসিও পচেত্তিনো কিংবা দিদিয়ের দেশমের নাম আলোচনায় ছিল। তবে ক্লাবের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মরিনিওর প্রত্যাবর্তনের পরোক্ষ ইঙ্গিত দিয়ে তার আগের মেয়াদের সাফল্যের প্রশংসা করেছেন। এদিকে ক্লাবের গঠনতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া চলমান থাকলেও 23 মে মরশুম শেষ হওয়ার পরেই তার বার্নাব্যুতে ফেরার আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগামী বাজেটে কৃষক ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর। ফারাক্কা চুক্তি সম্পাদনের মধ্য দিয়েই ভারত বাংলাদেশের সুসম্পর্ক নির্ধারিত হবে, জানালেন মির্জা ফখরুল। এবং উত্তরাঞ্চলের নতুন অর্থনৈতিক অঞ্চল তৈরি করতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।